আপনি জানেন তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি কাঞ্জুম করি। শুরুতেই জেনে নেই প্রধান শিরোনামগুলো। গাজা চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। দক্ষিণ থেকে উত্তরে ফিরছে বাস্তুচ্যুত পরিবারগুলো। শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। গণতন্ত্র রক্ষায় সাহসী নেতৃত্বের স্বীকৃতি। এবং যুক্তরাজ্যের সঙ্গে ৩৫০ মিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা চুক্তি সই। ভারতীয় সেনাবাহিনী পাবে লাইটওয়েট মাল্টিরোল মিসাইল। নিহতের ছায়া ও ধ্বংসস্তূপের মধ্য দিয়ে গাজা তুলে ধরল নতুন এক সম্ভাবনার দরজা। অবশেষে যুদ্ধবিরতি চুক্তি স্বীকার করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার শুরু করেছে, যা স্থায়ী শান্তির পথে এক নতুন অধ্যায়ের আশা জাগাচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টার মধ্যে এই প্রত্যাহার প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অধীনে নির্ধারিত এলাকায় সীমাবদ্ধ থাকবে। অবশেষে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী অধ্যায়ের পর উদিত হচ্ছে প্রত্যাশিত শান্তির প্রভাত। গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার শুরু হওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বহুদিনের সংঘাতের অবসানের পথ প্রশস্ত করতে পারে। দীর্ঘ ২ বছরের নৃশংস গণহত্যার পর গাজা উপত্যকার কিছু গুরুত্বপূর্ণ এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় গাজা থেকে সেনা প্রত্যাহার ৩ ধাপে কার্যকর হবে, যা স্থায়ী শান্তির পথ প্রশস্ত করতে লক্ষণীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার অভ্যন্তর থেকে হলুদ রেখা দিয়ে সম্পূর্ণ প্রত্যাহার সম্পন্ন করবে। এই পদক্ষেপটি ইসরায়েল ও হামাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় উভয় পক্ষ সম্মত হয়েছে। এতে আরও বলা হয়, সেনাবাহিনী রাফা ও খান ইউনুস থেকে এবং গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে পূর্বে সরে যাবে এবং ইসরায়েল রাষ্ট্রের সীমান্তের কাছাকাছি আসবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সেনা প্রত্যাহার শেষ হলে গাজা উপত্যকার প্রায় ৫৩% ভূখণ্ডের নিয়ন্ত্রণ থাকবে আইডিএফ এর কাছে, তবে অধিকাংশই নগর এলাকার বাইরে। এর মধ্যে কিছু সামরিক ব্রিগেড এবং ডিভিশন গাজার কেন্দ্র থেকে সরে এসেছে। এর ফলে উপত্যকার দক্ষিণ অংশ থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো উত্তরের দিকে যাত্রা শুরু করেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করার জন্য কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইসরায়েলে ২০০ মার্কিন সেনা পাঠাচ্ছে। আর এই সেনা মোতায়েনকে হামাস গুরুত্বপূর্ণ নিরাপত্তা গ্যারান্টি হিসেবে দেখছে, যা তাদেরকে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে প্রভাবিত করেছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। এবছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হয়েছেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। নরওয়ের নোবেল কমিটি শুক্রবার স্থানীয় সময় তার নাম ঘোষণা করে। ৫৮ বছর বয়সী মারিয়া বর্তমানে ভেনেজুয়েলার বিরোধী দলের প্রধান, যিনি গণতান্ত্রিক অধিকার রক্ষায় অবিচল নিষ্ঠা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে দেশটির জনগণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কর্তৃপক্ষের মতে তার এই অবদানই তাকে শান্তিতে নোবেল পুরস্কারের যোগ্য করে তুলেছে। মারিয়া করিনা মাচাদো ভেনেজুয়েলার রাজনীতিতে এক বলিষ্ঠ ও সাহসী কণ্ঠস্বর হিসেবে পরিচিত। তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ২০২২ সালে, যখন তিনি স্বচ্ছতা ও অবাধ নির্বাচনের দাবিতে প্রতিষ্ঠা করেন নাগরিক সংগঠন সুমাতে। এই সংগঠনের মাধ্যমে তিনি দেশের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। ২০১০ সালের সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে মারিয়ার রাজনৈতিক জীবনে আসে এক গুরুত্বপূর্ণ মোড়। পরবর্তী ৪ বছর তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সদস্য হিসেবে। ২০১২ সালে তিনি প্রতিষ্ঠা করেন ভেন্তে ভেনেজুয়েলা, একটি উদারপন্থী রাজনৈতিক আন্দোলন, যা অল্প সময়ের মধ্যে পরিণত হয় গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম প্রধান শক্তিতে।
এরপরই শুরু হয় নিপীড়নের অন্ধকার অধ্যায়। 2014 সালে ক্ষমতাসীন মাদুরো সরকার মারিয়াকে সংসদ থেকে বহিষ্কার করে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্রের। তবুও থেমে থাকেননি মাচাদো। 2023 সালের বিরোধী জোটের প্রাথমিক নির্বাচনে 92% ভোটে জয়ী হওয়ার পরও তাকে অযোগ্য ঘোষণা করে ক্ষমতাসীন মাদুরো সরকার। সরকারি কোনো কার্যক্রমে অংশগ্রহণের পথ একদম বন্ধ করে দেয়া হয় তার বিরুদ্ধে, যা রাজনৈতিক নিষ্পত্তির এক নির্মম নিদর্শন। 2025 সালে এক আন্দোলনের কারণে গ্রেপ্তার করা হলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে মুক্তি পান 58 বছর বয়সী মারিয়া। আজও আত্মগোপনে থেকে ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার রক্ষায় ডাক দিয়ে যাচ্ছেন তিনি। এই নিরলস ভূমিকার জন্য চলতি বছর তাকে দেয়া হয়েছে শান্তিতে নোবেল পুরস্কার। নোবেল কমিটি জানিয়েছে, দেশটিকে একনায়কতন্ত্র থেকে গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণভাবে রূপান্তরের জন্য তার নেতৃত্ব এবং অবদানের স্বীকৃতিস্বরূপ মারিয়াকে এই সম্মাননা দেয়া হয়েছে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাজ্যের সঙ্গে 350 মিলিয়ন পাউন্ড মূল্যের একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে ভারত। চুক্তির আওতায় ভারতীয় সেনাবাহিনীকে লাইটওয়েট মাল্টিরোল মিসাইল সরবরাহ করবে যুক্তরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার মুম্বাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এই চুক্তি হয়। এ সময় দুই নেতা অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নৌবাহিনীর জন্য বৈদ্যুতিক ইঞ্জিন উন্নয়ন প্রকল্পেও নতুন একটি সমঝোতা স্মারক সই করেছে দুদেশ। দুই দেশের মধ্যে বাণিজ্যকে 2030 সালের মধ্যে দ্বিগুণ করার বিষয়েও জোর দেওয়া হয়েছে। পানামা ও কলম্বিয়ার সীমান্তে অবস্থিত ডারিয়েন গ্যাপ এক ভয়াল বনভূমি, যেখানে প্রতিদিন হাজারো মানুষ জীবন আর মৃত্যুর মধ্যবর্তী পথ পাড়ি দিতে চায়। তাদের লক্ষ্য একটাই, যুক্তরাষ্ট্রে পৌঁছানো। কিন্তু এই বিপজ্জনক যাত্রাপথে অনেকেরই গন্তব্যে পৌঁছানো হয়ে ওঠে না। ডারিয়েন গ্যাপ দক্ষিণ ও উত্তর আমেরিকাকে যুক্ত করার একমাত্র স্থলপথ। তবুও এখানেই থেমে গেছে বিশ্বের দীর্ঘতম সড়ক প্যান আমেরিকান হাইওয়ে। প্রায় 106 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দূরবেধ্য অরণ্যে এখনও গড়ে ওঠেনি কোনো রাস্তা। 1936 সালে শুরু হওয়া প্যান আমেরিকান হাইওয়ে প্রকল্প আজও অসম্পূর্ণ। আর তার একমাত্র কারণ ডারিয়েন গ্যাপ, এক বনাঞ্চল যা এখনও প্রকৃতির দখলে। পরিবেশবিদরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, এই অঞ্চলে সড়ক নির্মাণ মানে হবে বিরল জীববৈচিত্র্যের মারাত্মক বিপর্যয়। জায়গাটি দুই মহাদেশের মিলন বিন্দু, কিন্তু এখানে প্রকৃতি নিয়ন্ত্রণ করে সবকিছু। প্রতিদিন 5 থেকে 7 ঘন্টা বৃষ্টি হয় এখানে। বাতাসের আর্দ্রতা 90%, আর সর্বত্র বিষধর প্রাণীর বিস্তার। সাপের কামড় কিংবা নদীর স্রোত সবই এখানে মৃত্যুর ফাঁদ। অনেকেই নিজের কাপড়ে নাম লিখে রাখে যেন মরলে দেহটা অন্তত চিনতে পারে কেউ। এই বনাঞ্চল সক্রিয় রয়েছে অসংখ্য সশস্ত্র মানব পাচারকারী চক্র, যারা অর্থের বিনিময়ে অভিবাসীদের কলম্বিয়া থেকে পানামা পর্যন্ত এই বিপজ্জনক পথ পাড়ি দিতে সহায়তা করে। এই ভয়ঙ্কর যাত্রা এখন এক লাভজনক মাইগ্রেশন ইকোনমিতে পরিণত হয়েছে, যেখানে টাকার গন্ধ মিশে গেছে মৃত্যুর সঙ্গে। জাতিসংঘের তথ্য বলছে 2024 সালে প্রায় 5,20,000 মানুষ পাড়ি দিয়েছে এই পথ। এর মধ্যে 1 লাখের বেশি ছিল শিশু। যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতি আর কলম্বিয়ায় পানামার সীমান্ত জটিলতা এই পথকে পরিণত করেছে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন রুটে। প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় বন কেটে তৈরি হচ্ছে নতুন কাদা পথ। নদীগুলো দূষিত হচ্ছে, প্রাণীরা পালিয়ে যাচ্ছে। ডারিয়েন এখন শুধু অভিবাসনের নয়, পরিবেশ ধ্বংসের ক্ষেত্র পরিণত হয়েছে। ডারিয়েন গ্যাপ শুধু 2 মহাদেশের নয়, এটি মানবতার ক্ষতচিহ্ন। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাজ্য থেকে চুরি হওয়া মোবাইল ফোন পাচার হচ্ছে চীনে, এমন অভিযোগ তুলেছে দেশটির পুলিশ। এরই মধ্যে একটি আন্তর্জাতিক চক্রকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ। গেল সপ্তাহের অভিযানে আটক হয়েছে 46 জন, আর উদ্ধার হয়েছে 2000-এরও বেশি চুরি যাওয়া সরঞ্জাম। এ যেন কেঁচো খুঁড়তে সাপ। চুরি যাওয়া এক আইফোনের সূত্রে আন্তর্জাতিক মোবাইল পাচারকারী চক্রকে আটক করেছে লন্ডন পুলিশ। সন্দেহ করা হচ্ছে 40,000-এর মতো চুরি যাওয়া মোবাইল ফোন যুক্তরাজ্য থেকে চীনে পাচার করেছে চক্রটি।
ঘটনার সূত্রপাত যখন একজন ভুক্তভোগী ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করে তার চুরি যাওয়া আইফোনের অবস্থান চিহ্নিত করেন। হিথ্রো বিমানবন্দরের কাছে একটি গুদামে হংকংগামী এক চালানের ভেতর শনাক্ত করা হয় সেটি। সেখানকার নিরাপত্তা কর্মীরা একটি বক্সের ভেতর ফোনটি খুঁজে পান। সেই বক্স থেকে উদ্ধার করা হয় আরও প্রায় 1000 আইফোন। পুলিশ কর্মকর্তারা জানতে পারেন উদ্ধার হওয়া প্রায় সব ফোনই চুরি করা হয়েছিল। পরে আরও কিছু চালান আটকানো হয়। কর্মকর্তারা ফরেনসিক পরীক্ষা চালিয়ে 2 সন্দেহভাজনকে চিহ্নিত করেন। এরপর ওই 2 ব্যক্তিকে ঘিরে শুরু হয় তদন্ত। এর জেরে সন্দেহভাজন আরও 15 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিশ্লেষকরা বলছেন ওয়েস্ট এন্ড ও ওয়েস্টমিনিস্টারের মতো পর্যটন এলাকায় ফোন ছিনতাই এবং চুরির ঘটনা বেশি ঘটে। বিশেষভাবে অ্যাপলের পণ্যকে চুরির নিশানা করে থাকে অপরাধী চক্ররা। লন্ডনে চুরি যাওয়া মোবাইল ফোনের সংখ্যা বেড়েছে 4 বছরে প্রায় 3 গুণ। 2020 সালে যেখানে 28,609টি ফোন চুরি হয়েছিল, 2024 সালে তা বেড়ে হয়েছে 80,588টি। যুক্তরাজ্যে মোট ফোন চুরির 3/4 হয় লন্ডনে। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।